ভারতে বাংলাদেশি ইনলিগাল ইমিগ্রেন্ট ভরে যাচ্ছে, আর এর কারণে আমাদের দেশের সামরিক এবং অর্থনৈতিক অবস্থার ওপর চাপ বাড়ছে। যেভাবে চায়না এবং পাকিস্তানকে গুরুত্ব দিয়ে দেখা হয়, সেভাবেই বাংলাদেশি অনুপ্রবেশকে কেন গুরুত্ব দিয়ে দেখা হয় না? ভারত বাংলাদেশের সাথে প্রায় 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে, আর এটা বিশ্বের সবথেকে কমপ্লিকেটেড ইন্টারন্যাশনাল বর্ডারের মধ্যে অন্যতম। আর এই কমপ্লেক্সিটিরই ফায়দা নেয় অনুপ্রবেশকারীরা। ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে চাষের ক্ষেত, নদী এবং জঙ্গলের অনেকটা অংশ পড়ে, যার ফলে অনুপ্রবেশকারীদের সুবিধা হয়। রিসেন্টলি মালদার সুখদেবপুর নামক একটি গ্রামে বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সাহায্যে বাংলাদেশিরা ইন্ডিয়াতে ঢুকে পড়ে এবং মালদার কৃষকদের ফসল কেটে নিয়ে যায়। এই সিচুয়েশনে সুখদেবপুরের কৃষকরা বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। আর এই অবস্থার প্রধান কারণ হলো বর্ডারে কোনো রকম ফেন্সিং না থাকা। 1996 সালে প্রথমবার এই এলাকাতে বর্ডার ফেন্সিংয়ের কাজ শুরু হয়, কিন্তু 952 কিলোমিটার লম্বা অঞ্চলে এখনও পর্যন্ত ফেন্সিংয়ের কাজ কমপ্লিট করা হয়নি। যদিও সেন্ট্রাল গভর্নমেন্টের এক প্রতিনিধি বলেছিলেন যে 2028 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই ফেন্সিংয়ের কাজ কমপ্লিট হয়ে যাবে। বাট ওই কথা তো কথাই, এখন যখন বাংলাদেশের রাজনীতির চরম পরিস্থিতি চলছে এবং একের পর এক সমস্যার কথা সামনে আসছে, তখনই ফেন্সিং না থাকায় এই বর্ডারের একটি বিশাল অঞ্চল ইনলিগাল ইমিগ্রেন্টদের জন্য ভারতে প্রবেশের সহজ বিকল্প হয়ে দাঁড়িয়েছে। যে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে পাশ করা ব্যক্তিরা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে হিন্দু মুসলিম করতে চাইছে, তাদেরকে বলে রাখি, আপনারা আপনাদের নলেজটা না ওই মিডিয়ার পেজে দেন, যেখানে সারাদিন তারা হিন্দু মুসলিম বাংলাদেশ পাকিস্তান করছে, এখানে নয়। আর যদি আপনি ধর্ম এবং রাজনীতির চশমাটা খুলেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আশা করছি ভিডিওটা অবশ্যই আপনার ভালো লাগবে। এই ভিডিও এডিট করার সময় আমরা জানতে পারি যে রিসেন্টলি সাইফ আলী খানের ওপর যে আক্রমণ হয়েছে, তার ভিকটিমও একজন বাংলাদেশি এবং সে ইনলিগালি ভারতে এসে থাকছিল। তার কাছে কোনো ইন্ডিয়ান ডকুমেন্টস না থাকার পরও সে মোবাইল থেকে শুরু করে যাবতীয় সবকিছু ফ্যাসিলিটি পাচ্ছিল ইন্ডিয়াতে। বেশ কয়েকদিন ধরে সে সাইফ আলী খানের পরিবারকে হুমকি দিচ্ছিল এবং তার বিনিময়ে মোটা টাকা দাবি করছিল। তাহলে এত বছর পরেও কেন বর্ডারে ফেন্সিংয়ের কাজ শেষ হয়নি? পলিটিক্যাল পার্টিরা কি আদেও চায় যে এই অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক? ভারতীয়, বিশেষ করে পশ্চিমবাংলার বাঙালিদের জন্য এই অনুপ্রবেশকারীরা কতটা ক্ষতিকর এবং এদেরকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব? চলুন এই প্রশ্নগুলোর উত্তর জানি আজকের আমাদের এই ওয়ান্ডারফুল ভিডিওতে। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এনআর এবং আপনারা দেখছেন ফ্যাক্টোরিয়াম বাংলা। চলুন শুরু করি। অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী প্রায় 20 মিলিয়নেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছে। আবার কারো কারো মতে এই সংখ্যা 5 কোটিরও বেশি। এরা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে এবং বাংলাদেশ লাগোয়া রাজ্য যেমন ত্রিপুরা, আসাম এবং পশ্চিমবঙ্গে এদের সংখ্যা সব থেকে বেশি। কিন্তু প্রশ্ন হলো, এরা বাংলাদেশ থেকে ভারতে আসলো কিভাবে? এমনটা না যে এরা পার্মানেন্টলি ভারতে থেকে গেছে, এরা নিয়মিতভাবে বছরে একবার দুবার বাংলাদেশ থেকে ভারতে যাওয়া আসা করে। কোনো পাসপোর্ট লাগে না, কোনো ভিসাও লাগে না। দেখবেন কিভাবে? রিসেন্টলি বাংলাদেশে একটি ট্রেন্ডিং চলে, যেখানে বাংলাদেশের বেশ কিছু ইউটিউবার দেখায় যে কিভাবে ইনলিগালি ভারতবর্ষে আসা যায়। তারা একটি পুরো ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে এবং এখানে দেখানো হয় যে যেখানে ফেন্সিং আছে সেখানেও কিভাবে মাটির নিচের পাইপ দিয়ে ভারতে আসা যায় এবং এই ভিডিওগুলোতে কয়েক মিলিয়নেরও বেশি ভিউ আসে। শুধু পাইপলাইনই না, কাঁটা তারকে অগ্রাহ্য করেও এইভাবে ইন্টারন্যাশনাল বর্ডার পারাপার করা হয়। এবার একবার ভাবুন, এভাবে অনুপ্রবেশকারী, টেররিস্ট এবং স্মাগলাররাও ভারতে ঢুকে আসছে খুব সহজেই। রিসেন্টলি বাংলাদেশে হাসিনা সরকার পতনের পিছনে আমেরিকার হাত আছে বলে মনে করেন অনেকেই। আর তারপর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। এমন প্রচুর হুমকি আসে বাংলাদেশের তরফ থেকে, যেখানে বলা হয় তারা পশ্চিমবঙ্গ, বিহার এবং উড়িষ্যাকে দখল করবে। যদিও ব্যাপারটাকে শুনতে বেশ হাস্যকর বলে মনে হয়। তবে আরও একটি হুমকি যেটা সত্যি ভারতকে ভাবতে বাধ্য করেছে, সেটা হলো চিকেন নেক করিডোর। শিলিগুড়ির এই চিকেন নেক করিডোর নর্থ ইস্টের রাজ্যগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটিকেই প্রধান টার্গেট বানাচ্ছে কিছু ব্রেন ওয়াশ হওয়া বাংলাদেশি। কিন্তু ভারতের থেকে এত ছোট দেশ হওয়ার সত্ত্বেও বাংলাদেশ কিভাবে এত বড় বড় হুমকি দিচ্ছে? অনেকে মনে করছে যে এর পিছনে পাকিস্তান এবং চায়না রয়েছে। রিসেন্টলি বাংলাদেশের একটি প্রফেসর শাহিদুজ্জামান একটি স্টেটমেন্ট দেয়, যেখানে বলা হয় যে তারা পাকিস্তানের সঙ্গে মিশে বাংলাদেশকে একটি নিউক্লিয়ার পাওয়ার দেশ তৈরি করবে এবং কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা। তাহলে একবার ভাবুন তো, যারা সহজেই তারকে নিচে সে এপাড়া ওপাড়ার মতো দুই দেশে যাওয়া আসা করছে, তাদের হাতে যদি নিউক্লিয়ার ওয়েপেন আসে তাহলে কি অবস্থা হতে পারে? তাহলে ফেন্সিং এর কাজ কেন শেষ করা হচ্ছে না?
যেমনটা আমি প্রথমেই বললাম যে ভারত বাংলাদেশ বর্ডারের মধ্যে নদী, চাষের ক্ষেত এবং জঙ্গলের অনেকটা অংশ রয়েছে। এই প্রতিকূলতার জন্যই কাজ এগাতে পারছে না। যেখানে চাষের ক্ষেত রয়েছে সেখানে অনেক সময় চাষিরা ফেন্সিংয়ের জন্য জায়গা দিতে চাইছে না। তাছাড়া এই বিশাল এলাকা ঘেরাটা অনেকটা বাজেট সাপেক্ষ কাজ। দেখুন, সরকার চাইলে এই প্রবলেমগুলো সলভ করে ফেন্সিংয়ের কাজ কমপ্লিট করাটা এমন কিছু বড় ব্যাপার না, যেহেতু এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। কিন্তু প্রশ্ন হলো, সরকার কি আদেও এটা চায়? 1971 সালের পর থেকে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে প্রতিটা পলিটিক্যাল পার্টি অ্যাজ এ ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এবং এখনও এটাই চলছে। এখানে প্রতিটি পলিটিক্যাল পার্টি মানে কিন্তু প্রত্যেকটি, কোনো কেন্দ্র বা রাজ্যর ব্যাপার নেই। জানি অনেকেই একটি পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে টার্গেট করে এখানে কমেন্ট করবে, বাট ভাই একটু ইতিহাস ঘেঁটে দেখো, যখন যে সরকার ক্ষমতায় এসছে তখনই তারা এদেরকে ব্যবহার করেছে। বেসিক্যালি বাংলাদেশি ইমিগ্রেন্টরা এদেশে আসার পর ইন্ডিয়ান আইডেন্টিটি বানায়, যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড ইত্যাদি, এবং এই ডকুমেন্টসগুলো বানাতে সাহায্য করে লোকাল পলিটিক্যাল নেতারা। এটা শুধু পশ্চিমবাংলাতেই হয় না, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশ লাগোয়া প্রতিটি রাজ্যে এটাই হয়। ওই জন্যই বলছি এখানে কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে উল্লেখ করা যায় না। হিন্দু হোক বা মুসলিম, সবার ক্ষেত্রে একই জিনিস হয়। একবার ইন্ডিয়ান আইডেন্টিটি বানানোর পর এরা ভারতীয় নাগরিক হয়ে যায় এবং সকল সুযোগ সুবিধা ভোগ করে, যেমন রেশন নেওয়া অথবা সরকারি কোনো প্রকল্পের ভাতা। এরা অলরেডি বাংলাদেশের নাগরিক এবং ইন্ডিয়ান সিটিজেনশিপও পেয়ে গেছে। তাই দুই দেশের সম্পত্তি থাকায় এরা বছরে একবার বা দুবার ইনলিগালি এক দেশ থেকে অন্য দেশে যাওয়া আসা করে। তাহলে বাংলাদেশিরা ভারতবর্ষে এসে আমাদের লাইফস্টাইল এবং ইকোনমিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে? অলরেডি এখানে অনেক উদাহরণ আমাদের চোখের সামনেই আছে, কিন্তু আমি শুধু এই জিনিসগুলোকে একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশ থেকে আসার পর এদের প্রথম নজর থাকে সরকারি সম্পত্তির ওপর, যেমন রেল লাইনের ধার, নদী বা খালের পাড় অথবা মালিকানাহীন কোনো জমি। এই জমি দখল করার পর এখানে তারা কাঠের বা টিনের ঘর করে এবং সম্ভবত জমি দখল করতেও লোকাল পলিটিক্যাল নেতারা সাহায্য করে। থাকার জায়গার ব্যবস্থা তো হয়ে গেল, দ্বিতীয় টার্গেট থাকে এদের আর্নিং, যেমন আলু কাবলি বিক্রি করা, রাজমিস্ত্রি কাজ করা বা মাছ বিক্রি করা। এই ধরনের ছোটখাটো কাজ করে এরা জীবিকা চালায় এবং বেশ কিছু অর্থ সংগ্রহ করার পর এরা দূর কোনো মাঠের মধ্যে অথবা জলা জমিতে কম দামে জমি কেনে এবং সেখানেই বসবাস করা শুরু করে। জানি এত কিছু শোনার পর অনেকে অনেক রকম কমেন্ট করবে, বাট একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন কথাগুলো ঠিক নাকি ভুল। এই পরিস্থিতি পর্যন্ত এরা ভারতীয় স্থায়ী বাসিন্দাদের সেভাবে কোনো ক্ষতি করতে পারে না, বাট ধীরে ধীরে যত এদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট হয় তখনই প্রবলেমটা শুরু হয়। প্রথমত এরা চাকরি বাকরি এবং দ্বিতীয়ত এরা ব্যবসায় কম্পিটিশন তৈরি করে। যদি কোনো ভারতীয় বাঙালি একটি কাজ 200 টাকার বিনিময়ে করতে চায়, সেখানেই এরা একই কাজ 100 টাকার বিনিময়ে করে দেয়, ফলে ডাইরেক্ট কম্পিটিশন তৈরি হয়। আমি আবারও বলছি, এখানে কোনো হিন্দু বা মুসলিমের কোনো ব্যাপার নেই। আপনারা বাংলাদেশের ওপর কন্টেন্ট দেখতে চাইছিলেন আর আমি তারই সত্যি তুলে ধরছি। এর আগের একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে পশ্চিমবাংলার বাঙালিরা খাটতে চায় না, পরিশ্রম করতে চায় না, এরা অলস। বাট আপনাকে জানিয়ে রাখি যে সারা ভারতবর্ষে পশ্চিমবাংলার জিডিপি গ্রোথ রেট 19.41%, যেটা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেটার। আর এই সংখ্যা পশ্চিমবাংলার বাঙালিরা নিজেরাই বানিয়েছে। এমনিতে ভারতের পপুলেশন অনেক বেশি, আর এরা আসার পর এই সংখ্যা আরও বেড়ে যায়, যার ফলে ভারতের ইকোনমির ওপর সরাসরি প্রভাব পড়ে। এটা তো গেল অর্থনীতি, কিন্তু পাকিস্তানের সাহায্য পাওয়ার পর বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলি আবার একবার মাথা চাড়া দিয়ে উঠেছে, যার ফলে ন্যাশনাল সিকিউরিটির বিষয়টা ভারতের প্রতিরক্ষা মন্ত্রককে চিন্তায় ফেলেছে। তাহলে এই ইনলিগাল ইমিগ্রেন্ট আটকানো কিভাবে সম্ভব? সরকার মনে করে যে এর প্রথম বিকল্প এনআরসি, বাট আসামে হওয়া এনআরসির সত্যতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখানে প্রায় 43% বাঙালি হিন্দুকে এনআরসির তালিকা থেকে বাদ দেওয়া হয়, যার অ্যাপ্রক্স সংখ্যা 5 লাখ। 2014 থেকে 2018 মধ্যে প্রায় 19 লাখ বহিরাগতকে চিহ্নিত করা হয়েছে, কিন্তু এর মধ্যে কতজনকে বাংলাদেশে পাঠিয়েছে কেন্দ্র সরকার জানেন? মাত্র 1822 জনকে, এবং বাকিরা এখনো ভারতবর্ষেই রয়েছে। এবার যারা হিন্দুদের অধিকার নিয়ে এত লাফালাফি করছিল, তাদের কাছে আমি এর উত্তরটা জানতে চাই। চায়নাতে ইনলিগাল ইমিগ্রেন্টসকে আটকানোর জন্য ফেশিয়াল রিকগনাইজেশন সিস্টেমকে ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি ভিসা ছাড়াই চায়নাতে প্রবেশ করে, তাহলে চাইনিজ গভর্নমেন্ট মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তাকে চিহ্নিত করে নেবে। এই ধরনের উন্নত মানের টেকনোলজি যদি ইন্ডিয়াতেও ব্যবহার করা হতো, তাহলে খুব সহজেই এই বহিরাগতদের চিহ্নিত করা সম্ভব হতো। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? সে তো অনেক খরচ। তো দাদা, ইন্ডিয়া হচ্ছে ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট ইকোনমি
এবং খুব শিগগিরই এটা তৃতীয় স্থানে চলে আসবে। তো টাকা নিয়ে চিন্তা নেই, ট্যাক্স তো দিচ্ছে মিডল ক্লাসের মানুষেরা। আমাদের দেশে ইলেকশন ক্যাম্পেনের জন্য কোটি কোটি টাকা খরচা করা হয়, নেতা মন্ত্রীদেরকে প্রাইভেট হেলিকপ্টার প্রোভাইড করা হয় এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার জন্য, বিশ্বের সব থেকে লম্বা স্ট্যাচু তৈরি করা হয় তাও বা চাইনিজ এজেন্সিদের দ্বারা। তাছাড়া কোটি কোটি টাকা নিয়ে কত ব্যবসায়ী ভারত থেকে পালিয়ে বিদেশে চলে গেছে। এত টাকা যখন ভারত থেকেই আসছে, তখন আমার মনে হয় না ফেসিয়াল রেকগনাইজেশন সিস্টেমের মতো এত উন্নত মানের একটি প্রযুক্তিকে সারা ভারতবর্ষে ইনস্টল করাটা খুব কঠিন কাজ হবে। ভারতীয় আর্ম ফোর্স যথেষ্ট সক্ষম যে কোনো পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে, কিন্তু উন্নত টেকনোলজির বদলে বর্ডারে তাদেরকে কাঁচের বোতল ইনস্টল করতে হচ্ছে বাধ্য হয়ে। কারণ যদি কেউ কাঁটাতার পেরিয়ে ভারতে আসতে চায়, তাহলে এই বোতলে ঠোকা লেগে আওয়াজ হবে এবং বিএসএফ সতর্ক হবে। আরে স্যার, একবার আদেশ দিয়ে দেখুন, ভারতীয় সেনা একদিনের মধ্যে বাংলাদেশকে ভারতের অংশ করে নেবে। বলার উদ্দেশ্য এটাই, বিএসএফ এবং এসএসবির মতো সশস্ত্র বাহিনীকে আরও উন্নত মানের টেকনোলজিতে ভরিয়ে দেওয়া হোক, যার ফলে এই অনুপ্রবেশকারীরা বর্ডারের ধারে পাশে আসতে ভয় পাবে। কিন্তু যারা অলরেডি এতদিন ধরে ভারতবর্ষে অবৈধভাবে বসবাস করছে তাদের কি হবে? ওয়েল, এটা সত্যিই চিন্তার বিষয়, কারণ এত বড় দেশে 5 কোটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বাংলাদেশে পাঠানোটা সত্যি একটি চ্যালেঞ্জের বিষয়। কারণ বাংলাদেশের গভর্নমেন্ট এদেরকে অ্যাকসেপ্ট করতে রাজিই হবে না। তাই এদের জন্য কি কেন্দ্র সরকারকে অন্য কোনো বিকল্প ব্যবস্থা করার দরকার আছে? উত্তরটা কমেন্টে লিখে জানাবেন। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।